নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী, প্রশ্ন করব সোজাসুজি। ক্রাইম হলো আমার কাছে ডাস্টবিন, ক্রিমিনাল হলো জঞ্জাল, আর এদেরকে সাফ করাটাই হলো আমার কাছে চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা আমার সংলাপ নয়, এটা সিনেমার সংলাপ, আর এই সংলাপ যার, তিনি হলেন সুপারস্টার দেব। রিয়েল লাইফ এটাই রংবাজের ডায়লগ, এটাই চ্যালেঞ্জ। কি ভাবছেন আজ হঠাৎ দেবের ফিল্মি ডায়লগ বলছি কেন? আসলে রিয়েল লাইফ আর রিয়েল লাইফ কখন যে মিলেমিশে একাকার হয়ে যায় বোঝা মুশকিল, কারণ আজ সত্যি সত্যি বাস্তবে সিনেমার বাইরে কোথাও, সেলুলয়েডের বাইরে এই মুহূর্তে চর্চার বিষয়, আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন সুপারস্টার অভিনেতা দেব। স্থান নিজাম প্যালেস, দিন মঙ্গলবার, সময় সকাল প্রায় 10:30। গাড়ি থেকে নামলেন অভিনেতা দেব। চারিদিকে ক্যামেরা, অজস্র মানুষ, অজস্র সংবাদ মাধ্যমের বুম, কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিলেন না শুরুতে। না কোনো অভিনয় দৃশ্য নয়, সিবিআই এর দপ্তরে হাজিরা দিতে অভিনেতা দেব পৌঁছলেন। বাংলার হার্টথ্রব নায়ক, 2 দশকে একের পর এক হিট ছবি। 2014 বাংলার রাজনীতিতে দেবের আবির্ভাব, ঘাটালে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হওয়া, আর এবার সেই দেবী বিতর্কের কেন্দ্রে। কি নিয়ে বিতর্ক? গরু পাচার কাণ্ড। গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে সিবিআই অভিযুক্তদের জেরা করে দেবের নাম পায়, এমনটাই সূত্রের খবর। সেই ভিত্তিতেই মঙ্গলবার দিন সিবিআই দপ্তরে হাজিরা দেন দেব। সীমান্তের এপার থেকে ওপার গরু পাচারে কোটি কোটি টাকার বেআইনি কারবার চলছে রাজ্যে। এর আগে অনেকবার কোথাও বিষয়টা শিরোনামে আসতেও আসেনি, কিন্তু বিগত সময় দাঁড়িয়ে বারবার কোথাও সংবাদ মাধ্যমে চলে এসেছে গরু পাচার কাণ্ডের নাম, আর নাম জড়িয়েছে একের পর এক ক্ষমতাসীন ব্যক্তিত্বের। আজ সেই চক্রে নাম জুড়বে টলিউড হার্টথ্রব নায়ক দেবের, এটা বোধহয় তার কোনো ফ্যান ফলোয়ার্সই ভাবেনি। গত 1 দশকে একের পর এক বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতা, সাংসদ, এমনকি বিতর্কে জড়িয়েছেন সেলিব্রিটি নেতারাও। কিন্তু রাজনীতির ময়দানে নেমে পাঁকে পা দেননি দেব। ক্লিন ইমেজ তার বরাবর, তাকে আর 5 জনের থেকে আলাদা করে দিয়েছে। আমরা দেখেছি যে কোথাও যেখানে সত্যি সত্যি কাদা ছোড়াছুড়ির রাজনীতি চলেছে বাংলায়, সেখানে সেলিব্রিটি হয়ে রাজনীতির ময়দানে পা রেখে একটাও কোথাও লুজ বল খেলেননি দেব। তার হাত ধরে সৌজন্যের রাজনীতি দেখেছে বাংলা, তার হাত ধরেই, দেবের হাত ধরেই। কখনো বিরোধীকে পার্সোনাল অ্যাটাক করেননি। কিন্তু কেন দেবকে তলব করা হলো, এই প্রশ্নের উত্তর দেব। তবে তার আগে যেটা বলছিলাম, যে কোনো সময় দাঁড়িয়েই কিন্তু এই নেতাকে, এর আগে অনেক সেলিব্রিটি অনেক সময় টিকিট পেয়েছেন, কিন্তু তার পরবর্তীকালে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতারা, অভিনেত্রীরা তাদের বিতর্কিত মন্তব্য রাজনীতির ময়দানে, যেহেতু তারা একেবারে নভিস থাকেন, তারা সদ্য রাজনীতির ময়দানে পা রাখেন, তাদের মন্তব্য বিভিন্ন সময় তাদেরকে বিতর্কিত চরিত্র করে দেয়। কিন্তু এক্ষেত্রে দেব শুরু থেকেই ছিলেন সাবধানী। বিভিন্ন সময় তার এই সাবধানী এবং সৌজন্যের রাজনীতির বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল দেখব। স্টেটমেন্টটা দিলাম এন্ড দ্যাটস ইট। আপনি কি এনামুল হককে চিনতেন? না, আমি কাউকে চিনি না, সেটাই আমি বললাম। আমি অনেস্টলি স্পিকিং, না 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 একদমই না। ইনফ্যাক্ট আমি একটাই কথা বলবো, কি আমি বেশি কিছু বলতে পারবো না। আমার স্টেটমেন্টটা নিয়েছে এবং আমি যত রকম ভাবে পারবো কোঅপারেশন করবো, সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এতক্ষণ ধরে যেরকম কি আবার ডাকা হয়েছে দাদা? আমাকে আর ডাকা হচ্ছে, আমার মনে হয় আর ডাকা, আমি জানি না, ডাকতেও পারে, বাট না সেটাও নেই। মানে আমার স্টেটমেন্ট, একটা মানুষকে চিনি কি চিনি না সেটা নিয়ে আলোচনা হলো, এবং আমি আমার স্টেটমেন্টটা রেকর্ড করলাম। এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে পারবো না। এটা আমি আজকের বক্তব্য শুনলাম দেবের, যে সময় দেব আজকে নিজাম প্যালেস থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। কিন্তু এই জায়গাতেই প্রশ্ন, কেন দেবকে তলব সিবিআই এর? ঠিক কোন তথ্য জানতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা?
সেদিকে নজর রাখা যাক একটু, যে কেন এই সুপারস্টার দেব এই মুহূর্তে তিনি নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের সম্মুখীন তাকে হতে হলো। সূত্রের খবর, যে খবর আমাদের কাছে আসছে, সংবাদ মাধ্যমের কাছে আছে, দেবের কাছে মূলত 4টি বিষয়ে জানতে চান সিবিআই আধিকারিকরা। প্রশ্ন 1, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুলের সঙ্গে তার পরিচয় আছে না নেই। প্রশ্ন 2, টলিউডে গরু পাচারের টাকা কি বিনিয়োগ করা হয়েছিল। প্রশ্ন 3, এনামুলের কাছ থেকে কোনো দামি উপহার কখনো কি নিয়েছিলেন দেব। এবং প্রশ্ন 4, ঘাটালের গরু পাচার সিন্ডিকেট যে আছে, সেই গরু পাচার সিন্ডিকেটের কারো সঙ্গে তার কোনো সময় পরিচয় হয়েছিল না হয়নি। মূলত এই 4টে প্রশ্নের সম্মুখীন হতে হয় আজকে দেবকে, এবং এমনটাই জানতে পারা যায়। এবং এই প্রসঙ্গে নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে শুধুমাত্র দেবই নয়, গরু পাচার চক্রের তদন্তে অনুব্রত মণ্ডলকেও এর আগে জেরা করতে যে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। গরু পাচার কাণ্ডে সিবিআই তলব নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে বারবার সরব হয়েছে বঙ্গ রাজনীতি। প্রত্যেক সময় কোথাও অভিযোগ পাল্টা অভিযোগ, যুক্তি পাল্টা যুক্তির সম্মুখীন সেই ছবি দেখতে হয়েছে বাংলার রাজনীতিকে। আমরা শুনবো একবার এই ক্ষেত্রেও, অর্থাৎ এই গরু পাচার কাণ্ড নিয়ে বিভিন্ন সময় বাংলার রাজনীতিতে রাজনীতিকরা তারা কি কি মন্তব্য করেছেন, শুনুন। বাংলায় যেরকম একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, সেরকম তৃণমূল কংগ্রেসের সাথে থাকলে সে দেব হোক বা কোনো নোবেলজয়ী বিজ্ঞানীও যদি থাকেন, সেই জন্য সেই নোবেলজয়ী বিজ্ঞানী থাকলে পরেও তাকেও এই ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে যেতে হয় বা তার নাম কোনোভাবে তার সাথে জড়িয়ে যায়। যে তৃণমূল করবে তাদের সবাইকেই সিবিআইয়ের কাছে যেতে হবে। আমরা ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করব না। আমি একটাই কথা বলবো কি, আমি বেশি কিছু বলতে পারবো না। আমার স্টেটমেন্টটা নিয়েছে এবং আমি যত রকম ভাবে পারবো কোঅপারেশন করবো। সিম্পল অ্যাজ দ্যাট। একটা মানুষকে চিনি কি চিনি না সেটা নিয়ে আলোচনা হলো এবং আমি আমার স্টেটমেন্টটা রেকর্ড করলাম। এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে পারবো না। আমরা শুনলাম পাল্টা বক্তব্য, যেখানে সত্যি সত্যি ববি হাকিম মেয়র তিনি বলছেন যে কোনোভাবেই আমরা ভয় করব না, মরার আগে মরবো না। কিন্তু এই জায়গাতেই প্রশ্ন উঠে আসছে, সত্যি কি গরু পাচার কাণ্ডে জড়িত শাসক দলের নেতারা, নাকি রাজনৈতিক স্বার্থে তাদেরকে ব্যবহার করা হচ্ছে? গোয়েন্দাদের দাবি, মুর্শিদাবাদ, বীরভূম, মালদার মতো জেলাগুলিতে রমিয়ে চলছে গরু পাচার চক্র এবং বিগত কয়েক বছরে তা অনেক বেশি সক্রিয় হয়েছে। বাংলাদেশ লাগোয়া জেলা বা সীমান্তের অর্থনীতি 4 পায়ে হাঁটে। বীরভূমের গরু ঢুকছে কিভাবে? সূত্রের খবর, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট ইলাম বাজার, সেখানে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে গরুগুলো এসে জড়ো হয়। তারপর নির্দিষ্ট রুট দিয়ে সেই গরু চলে যায় বাংলাদেশে। অভিযোগ, এর সঙ্গে জুড়ে শাসক দলের একাধিক নেতা নেত্রী। যখন যে ক্ষমতায় থাকে তারই মদতে চলে এই কারবার। রিয়েল লাইফে ভিলেনের বিরুদ্ধে লড়াইয়ে বারবার জয়ী হয়েছেন নায়ক দেব। বাংলার মানুষ, আপামোর বাঙালি তার ভক্ত, যারা এই সুপারস্টারকে একবার দেখার জন্য সারা রাত লাইন দিতে রাজি আছে, তাদের চোখে নায়ক দেব বরাবর ভিলেনকে কিস্তিমাত দিয়েছে। কিন্তু এবারের লড়াইটা রিয়েল নয়, রিয়েল লাইফে, আর নিজের ক্লিন ইমেজ ধরে রাখার লড়াই। আমি শুরু করবো আজকের আলোচনা, তবে তার আগে নজর রাখছি আজকে সোজাসুজি স্বর্ণালীর বিশেষ প্রতিবেদনে। ঘাটালের তৃণমূল সাংসদ, টলিউডের প্রথম সারির অভিনেতা, আগাগোড়া এক ক্লিন ইমেজ, এহেন দেবকেই গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। টানা 6 ঘন্টার জিজ্ঞাসাবাদ চলল 2 দফায়। সিবিআইকে সব রকমের সহযোগিতার কথা জানালেন দেব। স্টেটমেন্টটা দিলাম এন্ড দ্যাটস ইট। আপনি কি এনামুল হককে চিনতেন? না, আমি কাউকে চিনি না, সেটাই আমি বললাম। আমি অনেস্টলি না, একদমই না। ইনফ্যাক্ট আমি একটাই কথা বলবো কি, আমি বেশি কিছু বলতে পারবো না। আমার স্টেটমেন্টটা নিয়েছে এবং আমি যত রকম ভাবে পারবো কোঅপারেশন করবো। সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এতক্ষণ ধরে যে আপনাকে আবার ডাকা হয়েছে দাদা? আমাকে আর ডাকা হচ্ছে, আমার মনে হয় আর ডাকা, আমি জানি না, ডাকতেও পারে, বাট না সেটাও নেই। মানে আমার স্টেটমেন্ট, একটা মানুষকে চিনি কি চিনি না সেটা নিয়ে আলোচনা হলো এবং আমি আমার স্টেটমেন্টটা রেকর্ড করলাম। এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে পারবো না। সূত্রের খবর, দেবের কাছে মূলত 4টি বিষয় জানতে চান সিবিআই আধিকারিকেরা। প্রশ্ন 1, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুলের সঙ্গে পরিচয় আছে কিনা দেবের। প্রশ্ন 2, টলিউডে
গরু পাচারের টাকা কি বিনিয়োগ করা হয়েছিল? প্রশ্ন 3, এনামুলের কাছ থেকে কোনো দামি উপহার কি নিয়েছিলেন দেব? প্রশ্ন 4, ঘাটালের গরু পাচার সিন্ডিকেটের কারোর সঙ্গে কোনো পরিচয় আছে কিনা দেবের? সূত্রের আরো খবর, 6 ঘন্টার জেরায় প্রায় সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন দেব। দেবকে সিবিআই তলব নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজাও। যে যে তৃণমূল করবে তাদের সবাইকে সিবিআই এর কাছে যেতে হবে। আমরা ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করব না, ভয় করব না। বা দীপক অধিকারী, তিনি শুধু একজন সাংসদ নন, তিনি বাংলা সিনেমা বা চলচ্চিত্র জগতের অন্যতম মুখ্য অভিনেতাদের মধ্যে একজন। কিন্তু বাংলায় যেরকম একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, সেরকম তৃণমূল কংগ্রেসের সাথে থাকলে সে দেব হোক বা কোনো নোবেলজয়ী বিজ্ঞানীও যদি থাকেন, সেই জন্য সেই নোবেলজয়ী বিজ্ঞানী থাকলে পরেও তাকেও এই ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে যেতে হয় বা তার নাম কোনোভাবে তার সাথে জড়িয়ে যায়। সেটাই ঘটেছে। এই অসৎসঙ্গ থেকে দেব বা দীপক অধিকারীকে দূরে থাকার জন্য বলবো ছোট ভাই হিসেবে। গরু পাচার কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের বেশ কয়েকজন কর্তা এবং নিচু তলার কয়েকজন ইন্সপেক্টরকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং ইডি। রাজ্যের এক মন্ত্রী এবং আইনজীবীকেও তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তবে গতানুগতিকভাবেই সবেতে প্রতিহিংসার রাজনীতি দেখছে শাসক দল। সম্প্রতি অনুব্রত মণ্ডলকেও সিবিআই তলবে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো। টেস্ট ম্যাচেরা অসুস্থ, কাল দুর্গাপুর থেকে যেই একটা করে ইলেকশন আসবে অমনি দেখবেন সিবিআই তৎপরতা বাড়বে, ইডির তৎপরতা বাড়বে মুখ বন্ধ করার, যাতে বিজেপির বিরুদ্ধে একটি কথাও বলতে পারবে না। ইলেকশন আছে বীরভূমে অনেকগুলো মিউনিসিপ্যালিটি, হ্যাঁ দিয়েছে কেসটাকে পাঠিয়ে নোটিশ, এমনিতে পারে না, পলিটিক্যালি পারবে না। সিবিআই মানেই বিজেপির রাজনৈতিক হাতিয়ার। এই তত্ত্বকেই বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘাসফুল শিবির। পাল্টা বিরোধীদের বক্তব্য, অভিযোগ উঠলে তা তো অবশ্যই প্রমাণ সাপেক্ষ। ফলে দোষ যে করেনি তার তো ভয় পাওয়ার কথাই নয়। আর সিবিআই এর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ থাকলে তার জন্য তো খোলাই আছে আদালতের দরজা। তাই তৃণমূলের প্রতিহিংসার তত্ত্ব আদৌ কি ধোপে টেকে, প্রশ্ন বিরোধীদের। রিপাবলিক বাংলা। আর 3টে পোল প্রশ্ন নিয়ে, পোল কোয়েশ্চেন নিয়ে শুরু করবো আজকের আলোচনা। চোখ রাখছি আজকের 3টে পোল কোয়েশ্চেনে। প্রথম প্রশ্ন আজকের, সিবিআই জেরায় কি ক্লিন ইমেজে ধাক্কা? নিঃসন্দেহে দেবে ক্লিন ইমেজের কথাই বলা হচ্ছে। এই প্রশ্নের উত্তর, যে প্রশ্নগুলো আমাদের কাছে এসছে অন্তত এই খবরের সূত্রে দিনভর আজ সোশ্যাল মিডিয়া মারফত। দ্বিতীয় প্রশ্ন, তদন্তে কি সত্যি প্রতিহিংসার রাজনীতি দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনাদের প্রশ্নের উত্তর জানান। এই প্রশ্নের উত্তর আপনি কি ভাবছেন? এবং তৃতীয় পোল কোয়েশ্চেন, গরু পাচারে কি অস্বস্তি বাড়ছে শাসকের? এই 3টে প্রশ্ন নিয়ে শুরু করছি আজকের আলোচনা। যারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুপ্রিয় চন্দ, রয়েছেন বিজেপি মুখপাত্র শতরূপা, দুজনকেই স্বাগত সোজাসুজি স্বর্ণালীতে এবং রিপাবলিক বাংলা। এর সঙ্গে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তা হলো সিবিআই এর প্রাক্তন ডিরেক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রবাবু, আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলায় এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমেই আসি সুপ্রিয়, আপনাকে দিয়ে শুরু করি। এই যে বারবার কোথাও শাসক দলের নেতা, নেত্রী এবং একই সঙ্গে সাংসদ, এটাকে দেখেছি মন্ত্রী, বিভিন্ন সময় বিভিন্ন কাণ্ডে সিবিআই এর তলব, সিবিআই এর জেরার মুখে বারবার এই ঘটনাগুলো ঘটছে। সত্যি সত্যি কি তাহলে অন্তত এবার দেবের ক্ষেত্রে ইমেজ নষ্ট হচ্ছে? একজন অভিনেতা যিনি এই দলটা করছিলেন, দলকে জিতিয়েও এনেছিলেন, দুবারের সাংসদ, তার কি ইমেজে ধাক্কা খাচ্ছে শাসক দলের জন্য? বিরোধীরা বলছেন যে তৃণমূল করলেই এই ধরনের ঘটনা তো ঘটতেই পারে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সুপ্রিয়, প্রথম কথা হচ্ছে ইমেজে তো অবশ্যই ধাক্কা লাগছে, সেটা তৃণমূল কংগ্রেসের নয়, কারণ তৃণমূল কংগ্রেসের একটার পর একটা নির্বাচনের ট্র্যাক রেকর্ড, সে কথার প্রমাণ, সে কথার সাক্ষ্য। কিন্তু ইমেজে ধাক্কা লাগছে সব। তৃণমূল তো জিতছে, কিন্তু অভিনেতা দেব, না, তার ইমেজ, আমি আশা করি আপনি প্রশ্ন করলে আমি যথেষ্ট শুনতে পেয়েছি সাফিসিয়েন্টলি। আমি বলছি যে বিজেপির ইমেজটা খারাপ, ফলে বিজেপির ইমেজে ধাক্কা লাগার জায়গা নেই। আর তৃণমূল যেভাবে জিতছে, তৃণমূলের ইমেজেও ধাক্কা লেগেছে বলে কোনো প্রমাণ নেই।
ইমেজে ধাক্কা লাগছে সিবিআই একেবারে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যবে থেকে গঠন হয়েছে তবে থেকে সিবিআই নিরপেক্ষ তদন্ত সংস্থা হিসেবে কাজ করে, কিন্তু বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসবার পরে, আগেও কংগ্রেস আমলে যে হয়নি আমি তা বলবো না, ইতিহাস সাক্ষী আছে কংগ্রেস সরকারও একাধিক মানে আপনি সময়। মনে করছেন না যে অভিনেতা দেব যিনি এই দলকে দুবার জিতিয়ে এনেছেন তার ইমেজে ধাক্কা খাচ্ছে, এটা আপনি মনে করছেন না? সামনে তো নির্বাচন আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে দেব আবার প্রার্থী হবেন, দেবের সিনেমা এবছরেও হয়তো পুজোর আগে রিলিজ করবে, দেখে নেবেন ভিউয়ার্স কমে না বাড়ে। না কিন্তু এত এই যে বারবার সিবিআই এর যে বিষয়গুলো নিয়ে সিবিআই ইমেজে ধাক্কা, সিবিআই যে খাঁচায় বন্দি তোতাপাখি হিসেবে মন্তব্য করা হয়, সেই মন্তব্যে যে তাদের মানে একেবারে যথার্থ কার্যকারিতা হচ্ছে, এফিশিয়েন্টলি কাজ করছে, সেটা সিবিআই এর ভাবমূর্তিতে ধাক্কা লাগছে। সিবিআই আপনি মনে করছেন যে সিবিআই এর এই তলব করা সঠিক তলব নয়? তলব তদবির করে কি হবে? তদন্তে সহযোগিতা করতে আমি দায়িত্ব নিয়ে দলের পক্ষ থেকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো নেতা তদন্তের যে কোনো রকম অগ্রগতির জন্য যে কোনো রকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছে। তদন্ত তো আমরা চাই সহযোগিতা করতে, তার রেজাল্টটা কি, এন্ড রেজাল্টটা কি? শুধুমাত্র তলব তদবির করে শুধুমাত্র সিবিআই নিজের বিশ্বাসযোগ্যতাকে মানুষের চোখে ভুল প্রমাণিত করছে, মানুষের চোখে নষ্ট করছে। তাহলে আপনি বলছেন দলের প্রতিনিধি হিসেবে যে তলব করার মধ্যে কোনো সমস্যা নেই, সহযোগিতা করবে, এতে সমস্যা কি আছে? আমি বলছি একবার কেন 100 বার তলব করতে পারে, কিন্তু অনর্থক বারবার করে তলব করে সিবিআই বিজেপির পলিটিক্যাল ওয়েপেন হিসেবে কাজ করছে। বারবার কি যে প্রসঙ্গগুলো তোলা হচ্ছে, এনামুলের সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে কিনা, গরু পাচার কাণ্ডের কোনো টাকা কোথাও কোনোভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেখানে জড়িয়েছে কিনা, তার সঙ্গে ঘাটালের গরু পাচার সিন্ডিকেট তার কোথাও কারোর আলাপ রয়েছে না, আপনি কি মনে করছেন এই প্রশ্নগুলো করতে পারে না সিবিআই যে প্রশ্ন করেছে, যাকে প্রশ্ন করেছে, দুজনের কেউই তো আমি স্টেক হোল্ডার নই, আপনারা সংবাদ মাধ্যমে যে কথা বলছেন সেখান থেকে আমি বলছি এইরকম প্রশ্ন একটা কেন দুটো করতে পারে, চারটে করতে পারে। যিনি আমাদের দলের যেহেতু সাংসদ, তিনি যখন উত্তর দেবেন তিনি উত্তর দেবেন, অসঙ্গতি থাকলে তদন্তের মতো করে চলবে। কিন্তু আমি বলছি এখনো পর্যন্ত এন্ড রেজাল্ট, আপনারা রিপাবলিক বাংলা একটু পর বিস্ফোরক সিবিআই বলেন, সিবিআই এখন আর বারুদ নেই, ও বিস্ফোরকে আর বিস্ফোরণ হয় না। এন্ড রেজাল্টটা কি জবাব চায় বাংলা? তলব করা হয়, টাকা হয়, নোটিশ দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তরোয়াল নেই নিধিরাম সর্দার, শেষ পর্যন্ত কোনো এন্ড রেজাল্ট, সুপ্রিয় ভাষায় কোনো রকমের সদুত্তর পাওয়া যায় না। এবং শুধু ভোট এলে সিবিআই ডাকে, ভোটে পুজো এলে ঢাক বাজে, ভোট এলে সিবিআই ডাকে, এর কোনো এন্ড রেজাল্ট নেই। এক্ষেত্রে প্রাসঙ্গিক, আমি আসবো শত্রুপার কাছে, এক্ষেত্রে প্রাসঙ্গিক এর আগেও আমরা দেখেছি যে রাজ্যের 4 মন্ত্রী, একজন যদিও প্রাক্তন ছিলেন, তাদেরকেও ডাকা হয়েছিল, তাদেরকে ডাকা হওয়ার পর সেই সময়তে অনেক ধরনের নির্বাচনের আগের ছবিও আমরা দেখেছি সেই সময়, কিন্তু সেই প্রশ্নে ফিরে আসতে হয়, সুপ্রিয়র প্রশ্নের সূত্র ধরে কোথাওই কিন্তু কোনো এন্ড রেজাল্ট পাওয়া যায়নি। আমি আসবো, উপেন বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। শত্রুপা, আপনার কাছে আসি, ব্যাপারটা কি সত্যি মানে হাতিয়ার করেছে বিজেপি? রাজ্যের বিরোধী দল যেহেতু কেন্দ্রে তারা রয়েছে, তারা সিবিআইকে শুধুমাত্র রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে যাচ্ছে রাজ্যে দিনের পর দিন, শুধুমাত্র ভোট এলে। স্বর্ণালী, আমি সুপ্রিয়র কথা শুনছিলাম আর আমি দেখছিলাম, একে তো বাচ্চা ছেলে বেচারা ভীষণ বেশি রিয়্যাক্ট করে ফেলছে, ও বোধহয় ভীষণ রকম মানে লাইক দ্য রেস্ট অফ বেঙ্গল দেবের ভীষণ ফ্যান। আমি আগেই সকলের কাছে শেষ করতে দাও। সারা পশ্চিমবঙ্গ যেহেতু দেবের ফ্যান, আর আমি না খুব একটা সিনেমা মানে এরম ধরনের সিনেমা খুব একটা দেখি না বলে আমি ঠিক ওই ক্যাটাগরিতে পড়ি না, সেজন্য আমি এই সেন্টিমেন্টটা ভীষণ বুঝতে পারছি যে দেব যেহেতু অ্যারেস্টেড না, মানে হি হ্যাজ বিন কল্ড ফর কোয়েশ্চেনিং, ন্যাচারালি সবার একটা মনে ভীষণ একটা চাঞ্চল্যকর মানে একটা ওয়ে উঠছে। আমি একটু শেষ করি স্বর্ণালী, আমি একটু যেখানে এনামুলের নাম জড়িয়ে রয়েছে, সেখানে এনামুলের পরে যদি নামটা তার সঙ্গে সঙ্গে একই পংক্তিতে উচ্চারণ হয় সুপারস্টার দেবের নাম, অসমস্যা হয়, অস্বস্তি বাড়ে। যতই শাসক দলের প্রতিনিধি মনে করুন যে সিবিআই এর ইমেজ ধাক্কা, শেষ করি দেবের তামাম ফলোয়ার্স মনে করবে স্বর্ণালী আমি একটু ইন্দিরা গান্ধীর সঙ্গে মুরগি চুরির নাম একসঙ্গে জড়িয়েছিল, তাতে ইন্দিরা গান্ধীর ভোট বেড়েছিল, তুমি নিশ্চয়ই সাংবাদিক হিসেবে জানো, তাতে কোনো প্রভাব পড়ে না। বাবা, এক্সিলেন্ট স্ট্র্যাটেজি। তার মানে মানে এরপরের ভোটে ওর দেবের আরও বেশি ফুট ফলোইং বা ভোট কাউন্টিং বেটার হবে। আমি এটার মধ্যে যাচ্ছি না, আমার কয়েকটা প্রশ্ন আছে, যেহেতু আমি ফিল্ম ওয়ার্ল্ড থেকে নই। 1 নম্বর, আমি একবার বোধহয় দিল্লি থেকে ফিরছিলাম বা কোথাও থেকে ফিরছিলাম, এয়ারপোর্টে আমি দেখলাম দেব নামছে বলে বা দেব মানে লবির মধ্যে ঢুকছে বলে সাংঘাতিক একটা মানে ইভেন ল্যান্ড হোস্টেস যারা আছে তারা এসে সেলফি তুলছে। তো এছাড়া মানে দেবের সিনেমা আছে, আমি জানি দেব প্রচণ্ড বড় সুপারস্টার ইন বেঙ্গল,
হি ইজ এন এমপি অ্যাজ ফার এজ আই নো, দুবার এমপি ফ্রম তৃণমূল, কিন্তু এমপি হিসেবে পার্লামেন্টেরিয়ানে আমি বোধহয় একটা এই গত 6-7 বছর, 1 মিনিট আমাকে শেষ করতে দাও, প্রথমবারই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেবী সওয়াল করেছিলেন প্রথম। ওটা ছাড়া আমি আর দেবের কোনো মানে ফাংশনার হিসেবে শুনিনি। আমি শুনেছি যে ঘাটালে নাকি ও প্রচুর ভালো ভালো কাজ করে, যখনই বন্যা হয় দেবকে দেখতে পাওয়া যায়। আমি আগে বিস্ফোরক খবরগুলো আমি শেষ করি, তারপর তুমি বিস্ফোরক খবর শেষ আমার একটা করো। অন্য বিষয় রয়েছে, আমি মানে শেষ দেব যেহেতু করি, স্বর্ণালী। সুপারস্টার, সাংসদের আমার বাইরেও দেব দেব যেহেতু জিনিস। সুপারস্টার, সেই জন্য কি তাকে কালিমা লিপ্ত করার জন্য, তার ইমেজকে নষ্ট করার জন্য এই তোমার কি ছবি? তাই মনে আমাকে হয় 10 সেকেন্ড আজকে তুমি ঘাটালের খুশি হবে। মতন জায়গায় তোমরা কি জানো, আমি জানি না তোমাদের প্রতিবেদনটা আমি মিস করেছি, ঢুকছিলাম স্টুডিওতে, তোমরা কি জানো এখানে গরু পাচারের সিন্ডিকেট আছে? তো এটা কি মেনে নিতে হবে যে ঘাটালের এমপি উনি জানেনই না যে ওনার ওখানে সিন্ডিকেট আছে? লাইক দ্য রেস্ট অফ বেঙ্গল, যেখানে সারা পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূল দায়িত্ব নিয়ে বিভিন্ন রকমের সিন্ডিকেট চালায়, গরু পাচারেরও একটা বিশাল সিন্ডিকেট তৃণমূল চালাচ্ছে, সেখানে তুমি কি বলতে চাও যে ঘাটালের এমপি কিছু জানে না? না না, এটা একটা বড় অভিযোগ। সুপ্রিমে আসবো তোমার বক্তব্যে। তুমি খুশি হতে দেবের ব্যাপারেই খবর। আমি বলছি যে পার্লামেন্টারিয়ান হিসেবে দীপক অধিকারী তিনি কি কাজ করেছেন না করেছেন তাই নিয়ে বলো, কোভিড মোকাবিলায় ঘাটাল দেখেছে কি কাজ করেছে, আমি শুধু জানার জন্য বলি। না, আমি তো কাজের ক্ষেত্রে আমি বললাম, সুপ্রিম আমি তোমার হয়ে 72 বলে ঘন্টা দিলাম। পেরোয়নি লোকসভা আমি বলে স্পিকার দিলাম। ওম বিড়লার চিঠি দিয়ে পার্লামেন্টারিয়ান হিসেবে আমাদের রাজ্য থেকে যে কয়েকজন সাংসদ সংবর্ধিত হয়েছেন তার মধ্যে একজন সাংসদ দীপক অধিকারী। আমি আপনারা জানতেন আসছি। না তাই বলে দিলাম। উপেন্দ্রনাথ বিশ্ব সমাজের সঙ্গে ওম রয়েছে বিড়লা সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ BJP, পয়েন্ট কোথাও শত্রুপা দেবটাকে তুললেন। ঘাটালে, গরুটাকে ঘাটালে, আজকেও সিবিআই এর মধ্যে অবশ্য আমাদের সঙ্গে আইনজীবী শুভজিৎ সাহা যোগদান করেছে। শুভজিৎ, আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা, যে বিষয় নিয়ে কোথাও আজকেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বলে সূত্রের খবর। আমি আসবো, উপেন্দ্রনাথ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। ঘাটাল গরু পাচার সিন্ডিকেট, এই ধরনের সিন্ডিকেট চলে রাজ্যে। আজকে যদি এই ঘটনাগুলো না ঘটতো তাহলে তো সাধারণ মানুষ জানতোই না ঘাটালেও কোনো গরু পাচার সিন্ডিকেট রয়েছে। এটা কি জেলায় জেলায় বিভিন্ন জেলাতে গরু পাচার সিন্ডিকেট রয়েছে? এই বিষয়গুলো যেটা বলছেন শতরূপা, যে এগুলো ঘাটালের নিজের কনস্টিটিউয়েন্সিতে যদি গরু পাচার সিন্ডিকেট থাকে তাহলে তিনি অভিনেতা হন বা নেতা হন তিনি জানবেন না কেন বিষয়গুলো? তিনি তার সঙ্গে সে জানে না। আমি ধরলাম এই উপেন্দ্র বাবুর কাছে আসি। উপেন্দ্রনাথ বিশ্বাস আমাদের সঙ্গে কি বলবেন এই গরু পাচার সিন্ডিকেট নিয়ে? দেখুন আমি প্রথম হচ্ছে সিন্ডিকেটের ব্যাপারটা আগে ঠিক করা দরকার, যে গরু পাচার সিন্ডিকেট হতে পারে বা অন্য কোনো সিন্ডিকেট হতে পারে। আমি নাম করছি না, বেশ 7-8 বছর আগে একজন আনন্দবাজার কাগজে তিনি বললেন যে সিন্ডিকেট না হলে ইলেকশন করা যায় না। অতএব রাজনীতিতে কোনো সংবাদ মাধ্যমের নাম না করলেই ভালো। দুর্নীতি আছে এই কথা কেউ অস্বীকার করতে পারে না। এইবার দ্বিতীয়ত দেখুন কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে এসেছে। একটা ইলেকশনে জেতা এবং পরপর ইলেকশনে জেতা এবং আরও তার ভোট বাড়ার সঙ্গে তার অপরাধের সঙ্গে তার যে ইনভলভমেন্ট এর সাথে কোনো সম্পর্ক নাই। আপনাকে ভারতবর্ষের আমি প্রায় 20 বছর 18 বছর সিবিআইতে কাজ করেছি। ওই ম্যাড্রাস থেকে শুরু করে অরুণাচল প্রদেশে আমরা কেস করেছি। তাতে দেখা যাচ্ছে কি অনেক ভালো ভালো যারা রেজাল্ট করে যাচ্ছে, মুখ্যমন্ত্রী হচ্ছে বা তার স্ত্রী মুখ্যমন্ত্রী হচ্ছে, কিন্তু আবার তারা কেসের মধ্যে ইনভলভ আছে, অনেক অপরাধমূলক চক্রের সঙ্গে জড়িত। না শুধুমাত্র অভিনেতা, শুধুমাত্র নেতারাই নন, উপেন বাবু, অনেক অভিনেতাকে বিভিন্ন সময় সিবিআই এর নোটিশ খেতে হয়েছে। যাবে না, দাঁড়ান না। হ্যাঁ বলুন প্লিজ বলুন। এইবার আমি এটা অভিনেতা, শুনুন, আমি তো ওই কেসটা সম্বন্ধে কিছু জানি না, কিন্তু আপনাকে বলি অভিনেতা, আপনাকে একটা মানে ঘটনা বলি। একবার আমরা সিবিআইতে একজন বড় তিনি অভিনেতা, তাকে ডাকা হলো। তো তিনি ডেকে এসে যখন আমরা সিবিআইকে ডাকলাম, এসে আমাদের অফিসারদের পরে খুব হম্বিতম্বি করলো, আরে হ্যাঁ तुम नहीं जानते हो हम फिल्म स्टार है, सारा दुनिया हमको जानता है, বলে লাফালাফি করলো। তখন আমাদের অফিসাররা বলল যে দেখো ভাই সিনেমা নেমা তো हम लोग नहीं देखते हैं, अभी जो सवाल हम करेंगे उसको जवाब दो। অতএব আপনি অভিনেতা যত বড়ই হন আর কি কম হন, তার সঙ্গে আপনার এই আপনার ইনভলভমেন্টের কোনো কোরিলেশন নেই। এইবার হচ্ছে দেখুন, আমি শুনছি যে ও নিজেও বলছে সব কথার উত্তরও দিয়েছে। এখন কথা হচ্ছে কি যে যাকে
6 ঘন্টা জেরা করা হয়। সিবিআইতে একটা ট্র্যাডিশন আমরা তৈরি করেছি যেমন বহুদিন ধরে, যে একটা লোককে যদি আপনি 6 ঘন্টা ধরে তদন্ত করেন, আপনি চিন্তা করে দেখেন তারপরে কি অ্যাসল্ট করা হচ্ছে। তো অফিসারদের বারবার করে ট্রেনিং করা হয়, বারবার করে বলা হয় যে কথায় কথায় কাউকে ডেকো না, যদি ডাকতে হয় তাহলে সম্পূর্ণ ভালো করে তদন্ত করে যে যে পয়েন্টে মনে হচ্ছে সন্দেহ আছে তবেই তাকে ডাকা হোক। অতএব এই দেব নিজেই বলেছেন যে তাকে যদি আবার ডাকা হয় তাহলে সে আবার যাবে, তা নিজে, এবং সে কথা সে বলতেও পারে না। যে স্টেটমেন্ট দিয়ে এসেছে, যতই আপনারা আলোচনা করেন, সে কখনোই বলবে না, আই এম শিওর যে সে কখন বলবে না যে সে কি বলেছে। অ্যাকচুয়ালি আপনি কি করে বলতে পারেন যে দেব ইনভলভ নয় বা ইনভলভ? তো সে দেবই তো না, কিন্তু একটা বিষয় দেব নিজে বলেছেন, উপেনবাবু একটা বিষয় বলেছেন, ওনাকে যখন বেরিয়েছিলেন, আমি আরো একবার শোনাবো সেই বক্তব্য, যখন সাংবাদিকরা প্রায় ছেকে ধরেছেন, কারণ নিঃসন্দেহে মানুষটার নাম দেব এবং তিনি সেখানে গিয়েছেন, চারিদিকে প্রচুর ক্যামেরা, প্রচুর বুম ছিল, সেখানে উনি নিজেই বলেছেন, বারবার যখন প্রশ্ন করা হচ্ছিল যে আপনি কি এনামুলকে চেনেন, সেই সময় দেব নিজেই বলেন যে আমি এনামুলকে চিনি না, কিন্তু এটাও তিনি বলেছেন যে সব রকম তদন্তের সহযোগিতার আশ্বাস দেবে। আমি আরো একবার শোনাবো দেব আজকে এই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে কি বলেছিলেন। স্টেটমেন্টটা দিলাম এন্ড দ্যাটস ইট। আপনি কি এনামুল হককে চিনতেন? না, আমি কাউকে চিনি না, সেটাই আমি বললাম। আমি অনেস্টলি না 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 একদমই না। ইনফ্যাক্ট আমি একটাই কথা বলবো কি, আমি বেশি কিছু বলতে পারবো না। আমার স্টেটমেন্টটা নিয়েছে এবং আমি যত রকম ভাবে পারবো কোঅপারেশন করবো, সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এতক্ষণ ধরে জেরা করে কি আবার ডাকা হয়েছে দাদা? আমাকে আর ডাকা হচ্ছে আমার। কিছু বলছিলেন উপেনবাবু প্লিজ। দেখুন না, আমি যেটা বলছিলাম যে দেব আপনাদের কথার উত্তরে ওটা বলেছে। দেব কি এই কথা বলেছে যে আমি সিবিআইকে বলেছি? এই কথা তো বলে নাই। এই কথা বলেছে কিনা বলুন না। দেব আপনারা তাকে প্রশ্ন করেছেন আর সে তার উত্তর দিয়েছে যে আপনি ওর সঙ্গে ইনভলভ আছে কিনা, বলছে আমি ইনভলভ নই। কিন্তু তার মানে এই না সে সিবিআইকে কি বলেছে না বলেছে। এইবারে সিবিআই সম্বন্ধে দেখুন আমারও ক্রিটিসিজম আছে, যে প্রথমত কথা হচ্ছে যে কথায় কথায় লোককে ডাকা যাবে না, যাকে ডাকা হবে তার সম্বন্ধে কিছু ডাউট যদি না থাকে এবং স্টেটমেন্ট না আসে, এইবার দেখুন কি দায়িত্ব হচ্ছে যে তাকে ডাকবে না সিবিআই। এইবার কথা হচ্ছে যে সে প্রমাণ করতে পারবে কিনা সেটা অন্য কথা। এই যে গতকালকে দেখুন আমার জন্ম হচ্ছে এই ফাল্গুন মাসে, গতকালকে আপনারা জানেন যে আর এক ব্যক্তি যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার হাতে তখন বড় মানে ক্ষমতা, এমনকি তিনি এখন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার তিনি বানিয়েছিলেন, তো সেও তো 5টা কেসে তার শাস্তি হলো। অতএব এই কথা বলা যাবে না যে কালকেই দেখান যে জেলে গেল কিনা। আরে জেলে একটা লোককে আপনি পাঠাবেন, তার প্রক্রিয়া বড় লম্বা প্রক্রিয়া আছে, আপনার তদন্ত হবে, চার্জশিট হবে, কোর্টে কেস হবে। এই জন্য সিবিআই কে আপনার কাছে আবারও আসবো শুভজিৎ বাবুর, প্রমোশন পেতে হয় তার একটা সিবিআই কেসও। আমি আসবো আপনার কাছে। তবে নিঃসন্দেহে যেটা সুপ্রিয়া কিছুদিন আগে বলছিলেন যে গোটা ঘটনায় সিবিআই এর ইমেজ নষ্ট হবে, বিষয়টা এতটাও সহজ নয়। এবং আরো একটা ঘটনা, এক মিনিট, আপনাদের দলের তরফ থেকে ববি হাকিম আজকে খুব গুরুত্বপূর্ণ কথা একটা বলেছেন। ববি হাকিম যে ভয় করি না, ভয় মরার আগে মরবো না, আমরা ভয় করব না। তো সেক্ষেত্রে যদি বারবার বলা হচ্ছে যদি সত্যি কোথাও কিছু জায়গা না থাকে তাহলে অহেতুক ভয় কেন পাবো? আর দ্বিতীয়ত হচ্ছে ইমেজ নষ্ট করার যে বিষয়গুলো রয়েছে সেটার মধ্যে এতটাও সহজ নয়। আমি আসবো একটা বিরতির পর, আমাদের সঙ্গে শুভজিৎ রয়েছেন এবং আরো একবার আমি সুপ্রিয়র কাছেও আসবো, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। আমি যে বলতে চাইছি কখন থেকে শত্রুপার কাছে দাদা পালাচ্ছেন কেন? কোথা থেকে আসছে গরুগুলো? যে খবর নিয়ে, যে ছবি নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য রয়েছে, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বারবার করে আমরা কত এক্সক্লুসিভলি
দেখিয়েছি দিনে দুপুরে গরু পাচারের ছবি, এবং যেখানে স্পষ্ট বলা হচ্ছে যে কোথা থেকে আসছে, ঝাড়খণ্ড বর্ডার থেকে এভাবেই দিনের পর দিন চলে আসছে গরু, এবং সেটা খুব ন্যূনতম টাকার বিনিময়ে সেটা চলে যাচ্ছে বাঁকুড়ার পত্রসায়র জয়নগর থেকে সোজা বাংলাদেশ বর্ডারে চলে যাচ্ছে। এবং এখানে পুলিশ যথেষ্ট রকমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেখানে পুলিশের মাধ্যমে কোথাও সেই কাটমানি তোলার পর, সেই নির্দিষ্ট কমিশন নেওয়ার পর কিন্তু পুলিশ দায়িত্ব নিয়ে এদেরকে ছাড়পত্র দিচ্ছে। এবং যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এইভাবেই কিন্তু শয়ে শয়ে গরু প্রতিদিন পাচার হচ্ছে, না রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেই কিন্তু এইভাবে গরু পাচারের হয়ে চলেছে এখানে দীর্ঘদিন ধরে। আর এখানে তো 5,000-6,000 করেন টাকা। না ও জানে না, ও এবারে প্রথম হয়েছে। আপনি লুকোচ্ছেন তো? না দাদা, আমরা লোকমান, আমি তো আপনাকে সত্যি কথা বলবো। পরিষ্কার তো বলুন। বাগালে 200 আপনি বললেন জয়নগর, পুলিশ হচ্ছে না এখানে? পুলিশ এইভাবে রাস্তায় থাকে না। পুলিশ তো থাকে রাস্তা নিশ্চয়ই। হ্যাঁ থাকে। টাকা নেই? হ্যাঁ টাকা দাও নাকি? না আজকে টাকা দিন। কোনো করেন টাকা দাও? টাকা সেই মাতাল খরচা মতো না। পুলিশ কত করেন এই টাকা? ওই 200, 300, 500। কদিন এই গরু লেগেন? আমরা আজকে নিয়েছি আর একবার নিয়েছি। পুলিশকে টাকা দিতে হয়তো? হ্যাঁ নেই কিছু। কত করে দেয় টাকা? 300, 400। ক্যামেরা সঞ্জয় দাইয়ের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, পুরুলিয়া। এই যে প্রতিবেদনটা দেখালাম, এটা 2021-এর প্রতিবেদন, মার্চে, তখন বিধানসভা নির্বাচনের ঠিক আগের সময়। যদিও এই প্রতিবেদন এর আগেও রিপাবলিক বাংলায় অনেক এক্সক্লুসিভলি আমরা দেখিয়েছি, সেই সময়তে অনেক লম্বা প্রতিবেদন, একটা ছোট্ট পার্ট দেখালাম যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে গরু পাচার আজকে অদ্ভুত রকমভাবে সত্যি আমরা কোথাও একটা ঝকঝকে চকচকে, যেখানে আমরা মাল্টিপ্লেক্সে বসে যখন সিনেমা দেখি, সেই সময় সুপারস্টার যাদের জন্য আমাদের প্রচুর ইমোশন থাকে, সেই সময় আমরা সেই চেহারাগুলোকে অন্য জায়গায় ধরে রাখি খুব সম্ভবত। এবং সেই জন্যই হয়তো যখন তারা নির্বাচনের ময়দানে নামেন, প্রচারের ময়দানে নামেন, তখন প্রচারটা কোথাও সেখানে মানে দলটা, পতাকাটা কোথাও তখন নেপথ্যে চলে যায়, এবং সেই ইমেজ, সেই ক্লিন ইমেজ হোক, সেই স্টার ইমেজ হোক, সেটা কোথাও সামনে চলে আসে। যে দল তাকে ভোট দেবেন বা যে দলের সমর্থকরা তাকে ভোট দেবেন না, তারাও দৌড়ে আসেন একবার তাকে এক ঝলক সামনাসামনি দেখতে পাওয়ার জন্য। এই ধরনের পার্সোনালিটির সঙ্গে যখন সত্যি গরু পাচার কাণ্ডের নাম জড়িয়ে যায়, তখন নিঃসন্দেহে কোথাও ইমেজে ধাক্কা লাগে। এবং এক্ষেত্রে আমি শুরুতেই যেরকম বললাম যে এই লড়াইটা রিয়েল লাইফের ভিলেনের সঙ্গে লড়াই নয়, এই লড়াইটা ভীষণ রিয়েল লাইফের। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে দিনভর আমরা যেভাবে এই খবর দেখিয়েছি, প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রচুর মানুষজন এই খবরে তারা রিয়্যাক্ট করছেন, তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই বলছেন যেটা নয়, কখনো তারা মানতে পারছেন না, আবার অনেকেই বলছেন যে সত্যি সামনে আসুক। এই জায়গা থেকে আমার প্রশ্ন, যে এই যে গরু পাচার সিন্ডিকেট যেটা বিভিন্ন জেলায় তৈরি হয়ে রয়েছে, সেখানে সত্যিই কি সেই সিন্ডিকেটের কোনো খবর কারুর কাছে থাকে না, নাকি সিবিআই এই যে সিন্ডিকেটের বিষয়গুলো সামনে আসছে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই কাউকে ডাকতে পারে শুধুমাত্র ইচ্ছাকৃত হ্যাকেল করার জন্য? কিছুক্ষণ আগে যে বিষয়ে বলছিলাম, আরও একটা প্রসঙ্গ আমরা ভুলে গেলে চলবে না বোধহয়, রোজ ভ্যালি কাণ্ড, যেখানে সিবিআই তলব করেছিল আরেক অভিনেতা এবং যিনি পরবর্তীকালে রাজনৈতিক ময়দানেও ছিলেন, তাপস পাল, এবং যে তলবের পর কিন্তু জেরার পর আমরা দেখেছি তার জেল পর্যন্ত হয়েছিল তাপস পালের। সেক্ষেত্রে নিঃসন্দেহে সবটাই কি হাওয়ায়? আমরা এই নিয়ে কথা বলছিলাম। আমি আবারও আসবো, উপেন্দ্রনাথ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, তবে তার আগে আমাদের সঙ্গে এখানে রয়েছেন শুভজিৎ সাহা, আইনজীবী। আমি সুবিধার কাছে আসবো। সুবিধা, পুরো বিষয়টা কি আইনের দিকটা যদি আমরা ধরে রাখি, তাহলে সেখানে কি সবটাই কি কোনো রকম বেস ছাড়া ডাকা যায়, নাকি হ্যাঁ ইচ্ছে থাকলে, কারোর ইমেজ নষ্ট করার থাকলে তাকে হ্যাকেল করার জন্য, যেটা বারবার শাসক দল বলছে যে রাজনৈতিক চক্রান্ত, এরকম চক্রান্ত করেও এইভাবে কারুর নাম জড়িয়ে দেওয়া যায়? আমি সবার একটা জিনিস ক্লিয়ার করি, আমাদের যেটা আইনের ছাত্র আইনজীবী হিসেবে আমরা বলতে পারি, 160 অফ সিআরপিসির স্ট্রেংথটা হচ্ছে গিয়ে পার্টিকুলার কোনো যে অ্যাকিউজডকে দেওয়া হবে সেরকম কোনো ব্যাপার নেই বা সেরকম কোনো কথা নেই। 160 নোটিশ পার্টিকুলারলি আমরা এটাই বলতে পারি যেটা সেলফের কাছে উইটনেসকেও দেওয়া যায়। যখনই কোনো 160 নোটিশ দেওয়া হয় তার একটা স্টেটমেন্ট রেকর্ড করা হয়। যদি সেই স্টেটমেন্টের স্কোরে কোনো কোজেন্ট রিজন থাকে, সেই ক্ষেত্রে আপনার পরবর্তী স্টেপগুলো নেওয়া যায়। আমরা এটাও দেখেছি এই ধরনের স্টেটমেন্টের ক্ষেত্রে। আমি বুঝলাম আপনার কথা। যদি সেক্ষেত্রে কেউ বলেন যে না, উইটনেস হিসেবে ডাকা হলো, আমি তাকে চিনি না, হতেই পারে এনামুল হকের সঙ্গে কোনোদিনও এনামুলের সঙ্গে কোনো আলাপই ছিল না দেবের কখনো। আমি আপনাদেরকে একটা কথা বলি, প্রিভিয়াস কি হয়েছে সেটা না জেনে আপনি এরকম আগে অনেকবার দেখেছেন হয়তো, সিবিআই বা সিআইডি বলে কোনো কথা নাই, যে তদন্তর ক্ষেত্রে যদি কাউকে কোনো সময় ডেকে পাঠায়, সিবিআই এরকম আগে অনেক দেখা গেছে যে অনেককেই 160 নোটিশ দিয়ে ডেকেছে, কিন্তু তার পরবর্তীকালে তার এগেনস্টে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তার বলা যেতে পারে ইমেজটাই নষ্ট হয়েছে। সেক্ষেত্রে আমরা
আইনের ছাত্র হিসাবে বা আইনজীবী হিসেবে এটুকুনি বলতে পারি, যখন তাকে 160-তে ডেকেছে তার একটা স্টেটমেন্ট রেকর্ড হয়, যেটা আমরা 161 অফ সিআরপিসি বলি। সেই স্টেটমেন্টের যে স্কোরে স্টেটমেন্টের রেকর্ড হয়, সেটা যদি কোজেন্ট প্রেজেন্ট থাকে, সেই ক্ষেত্রে বিচারযোগ্য জায়গায় গেলে দেখা যাবে যে তার ইনভলভমেন্ট আছে কি না। আর যতদূর আমরা দেখেছি যে এই ক্ষেত্রে এটা ডিসাইড করা মুশকিল যে তার ইমেজে ধাক্কা লাগলো বা উনি আসামি, এটা আমরা এই মুহূর্তে বলা সম্ভব নয়। অন্তত আইনজীবী হিসেবে এটুকুনি বলবো যে এখনো পর্যন্ত সেই জায়গাটা আসেনি যেখানে কাউকে এত সহজে বলে দেওয়া যায় যে কেউ অ্যাকিউজড বা কেউ। আমি দুজনের কাছে আসছি, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুদলের মুখপাত্রই রয়েছে, তার আরও একবার আমি উপেন্দ্রনাথ বা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে যাচ্ছি। এনামুলকে চেনেন বা না চেনেন দেব, এটাও তো হতে পারে তিনি শুধুমাত্র একজন মানে সাংসদ নন, এর সঙ্গেও তার একটা অভিনেতা সত্তা রয়েছে, তিনি ভীষণ পপুলার, এই মুহূর্তে প্রায় বাংলার 1 নম্বর স্টার তিনি। তো সেক্ষেত্রে তার সেই কাজের সূত্রে অনেকের সঙ্গে ওঠা বসা হয়ে থাকতে পারে, অনেকের সঙ্গেই দেখা সাক্ষাৎ হয়ে থাকতে পারে, তার কোনো তথ্য প্রমাণ থাকতে পারে, ছবি তোলা হতে পারে, সেই বিষয়গুলোকে কি সত্যি এক্ষেত্রে ধর্তব্যের মধ্যে ধরা হতে পারে? আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ 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 আপনাকে। হ্যালো, হ্যাঁ আপনাকেই। আচ্ছা, এবার বলি শোনেন, দেখুন যারা পাবলিক লাইফে আসে এবং যারা সিনেমা বা এই ধরনের প্রফেশনে আছে, এটা সত্যি কথা, 1000 লোক তাদের কাছে আসে, এটা মানতে হবে। এবং ওই 1000 লোকের মধ্যে কোন লোকটা খারাপ, কোন লোকটা ভালো এবং কোন লোকটা কেমন, এটা কের পক্ষেই বা বোঝা সম্ভবপর না। আর এক দল থাকে কি জানেন, ওই যারা সিন্ডিকেটের লোক, তারা নিজেরা প্ল্যান করে যে এই সমস্ত বড় বড় লোক বা যারা এমিনেন্ট লোক, তাদের মধ্যে ঢুকে গিয়ে তাদের নিজেদের ইম্পর্টেন্সটা বাড়ায় এবং তাদেরকে ছবিও অনেক সময় তুলে নেয়। অর্থাৎ মেয়ারলি যে সে একটা লোকের সঙ্গে দেখা হয়েছে কি না হয়েছে, তার ভিত্তিতে কিন্তু একজনকে আপনি সন্দেহ দেখতে পারেন না। কিন্তু এই কথাটা তো মানতে হবে যে গরু পাচার হয়, যেটা আপনারা দেখালেন। আমি যখন নিজে বাগদার এমএলএ ছিলাম, আমি কি জানতাম না যে গরু পাচার হয় না? এবং এই কথাও সত্যি কথা যে গরু পাচারের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি হয় এবং এই সিন্ডিকেটের মধ্যে কারা কারা থাকে আপনারা ভালো নিশ্চয়ই আপনাদের বলতে হবে না। এবং পলিটিক্সের লোক, আমি কোনো পার্টির কথা বলছি না, পার্টি এ, পার্টি বি, পার্টি সি, পার্টি ডি হতে পারে, এবং সেখানে পুলিশের লোকেরা ইনভলভ হয়, এই সম্বন্ধে কোনো ডাউট নাই, এবং সেখানে আমলারা ইনভলভ হয়, এ না হলে সিন্ডিকেট হয় না, একদমই তাই, একটা কার্টেল হতে পারে না। অর্গানাইজড ক্রাইম, দিস ইজ অ্যান অর্গানাইজড ক্রাইম, লেট মি ডিফাইন অর্গানাইজড ক্রাইম। এবং সেখানে কিছু মনে করবেন না, একজন অ্যাডভোকেটও আছেন, এই যারা বড় বড় সিন্ডিকেটওয়ালা, তাদের তো আইনেরও পরামর্শ নিতে হয় নাকি? আইনের পরামর্শ নিতে হয়, যে কোনো লোকের আইন পরামর্শের অধিকার আছে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের দরকার। অতএব এই একটা বিরাট চক্রটা যখন হয় না, তখন কার মধ্যে কে রিফ্লেকশন হয়ে যায়, এটা বড় মুশকিল। ইনভেস্টিগেশনগুলো হাইলি সফিস্টিকেটেড হয়ে যায়, মানে জটিল হয়ে যায়। সেই জন্য মেয়ারলি আপনি সিবিআইকে ব্লেম করবেন বা প্রেস করবেন, কিন্তু একটা জিনিস আমি সিবিআই সম্বন্ধে নিজে ক্রিটিসিজম করব। আমি যখন মানে ইয়াং ছিলাম, জয়েন্ট ডাইরেক্টর যখন ছিলাম, তখন সিবিআই ম্যানুয়াল অনুযায়ী কি বলা আছে কি, যে টাইম টু টাইম পাবলিককে জানাতে হবে একটা কেসে প্রেস কনফারেন্স করে, বিকজ জয়েন্ট ডাইরেক্টর ইজ ইন চার্জ লাইক জয়েন্ট সেক্রেটারি অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাদেরকে বলতে হবে যে আমরা বলতে পারবো না কে ইনভলভ, কিন্তু আমরা এত দূর এগিয়েছি, এই কাজটা কিন্তু বাধ্য, এই কাজটা কিন্তু পশ্চিমবঙ্গে সিবিআই করছে না। এটা আমার নিজের হচ্ছে আমাদের ওই ট্র্যাডিশনে। এবং সিবিআই ম্যানুয়াল যদি দেখেন, সুপ্রিম কোর্ট বারবার বলেছে, যিনি এখানে অনারেবল অ্যাডভোকেট এখানে আছেন তিনি জানেন যে সুপ্রিম কোর্ট বারবার সিবিআই ম্যানুয়ালকে প্রেস করেছে, প্রশংসা করেছে। সেটা না করার ফলে হয় কি জানেন, এই রাউন্ড অ্যান্ড রাউন্ড অনেক রকমের রিউমার চলতে থাকে। মানে সুপ্রিম কোর্ট সেই ম্যানুয়ালকে প্রশংসা করেছে, কিন্তু বড় প্রশ্ন এটাই যে সেই ম্যানুয়াল কি আদৌ ফলো করা হয় রাজ্যের ক্ষেত্রে, এটাই মুহূর্তে আরো একটা বড় প্রশ্ন। আমি একদম দুজনের কাছে আসছি। আমাকে এক সেকেন্ড বলতে দিন। দেখুন, এই কাজটা কিন্তু আমার নিজেরই হচ্ছে অভিযোগ যে এই কাজটা সিবিআই করছে না। ঠিক,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দুজনের কাছেই আমি আসছি, 30 সেকেন্ড করে সময় আমি শুনবো যে বক্তব্য ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে, কারণ দুজনেই হাত তুলেছিলেন, শতরূপা এবং সুপ্রিয়, দুজনের কাছে আমি আসবো। একটা ছোট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে বিরতির পর আমি সরাসরি দুজনের কাছে চলে যাচ্ছি, দুই রাজনৈতিক দলের প্রতিনিধি। প্রথমেই সুপ্রিয়র কাছে আসি, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। সত্যি কি মনে হচ্ছে সুপ্রিয়, দলের ইমেজ নষ্ট হচ্ছে, দলের ভাবমূর্তি, দল অস্বস্তিতে পড়ছে? 30 সেকেন্ড। না, আমি তো প্রথমেই বললাম যে ইমেজ অবশ্যই ধাক্কা খাচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসের নয়, বিজেপির নয়। কারণটা আলাদা। তৃণমূল কংগ্রেস মানুষের দ্বারা পরীক্ষিত, প্রমাণিত, আর বিজেপির ইমেজ বরাবর খারাপ, এখন আরও খারাপ শুভেন্দু যাওয়ার পর। সিবিআইয়ের ইমেজ ধাক্কা খাচ্ছে, উপেনবাবুর সঙ্গে আমি একমত। এবং সিবিআইয়ের কার্যপদ্ধতি, কার্যকারিতা নিয়ে আমার বিন্দুমাত্র সংশয় না থাকলেও সিবিআই যাদের হাতে পড়ে ব্যবহার হচ্ছে, পলিটিক্যাল ওয়েপেন হিসেবে ব্যবহার হচ্ছে, সেটা তাদের নিজস্ব প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার পক্ষে যথেষ্ট মর্যাদা হানিকর। আমি শুধু একটা কথা বলছি, দেব ছেড়ে দিন, দেব তো রাস্তায় বেরোলে 2 লাখ সেলফি উঠবে। আমি যদি একটা মিটিংয়ে যাই, মিছিলে যাই, আমার সাথেই 100টা সেলফি ওঠে। স্বর্ণালী আজকে যে জায়গায় আছে, স্বর্ণালী কোনো রাস্তায় হেঁটে গেলে প্রায় 200 সেলফি স্বর্ণালীর সাথে উঠবে। এবার সেখানে যদি কেউ চোর থাকে, সেই চোরে কি স্বর্ণালী যুক্ত, নাকি স্বর্ণালী সেটার ভাগ পায়? এমনটা ভাবার কোনো কারণ নেই। পাবলিক লাইফে যারা রয়েছেন, আমরা সমস্ত রকম তদন্তে সহযোগিতা করতে রাজি, কিন্তু সিবিআইকে তার এন্ড রেজাল্ট নিয়ে কথা বলতে হবে, নইলে বিজেপির তোতা পাখি হয়েই থাকে। না, এটা দেব বলেছেন, সমস্ত রকম তদন্তে সহযোগিতা করার আশ্বাসই তিনি দিয়েছেন। শতরূপা, শুধুমাত্র কি তাহলে রাজনৈতিক হাতিয়ারে ব্যবহার করা হচ্ছে সিবিআই কে? সোনালি, প্রথমত আমি তো সিবিআইয়ের অ্যাডভোকেট নই, সিবিআই নিয়ে আমি কোনো কথা বলতে রাজি নই। তবে সুপ্রিয় যে কথাগুলো বলছেন, এবং উপেন্দ্রবাবু খুব সুন্দর করে বললেন যে ছবি তোলা মানেই যে তার সঙ্গে সেলফি টেলফির ইত্যাদি এত কিছু, 200 সেলফি তোমার সঙ্গে, 400 সেলফি এর সঙ্গে, এগুলো আমি আচ্ছা ঠিক আছে, এখন কথা বলো না। আমার বক্তব্য হচ্ছে শুধু সেলফি নয়, অনেক অনেক ছবি এর মধ্যে আমরা দেখতে পাই যেখানে বডি ল্যাঙ্গুয়েজ আরও বোঝা যায়, তার সঙ্গে কথা বলছে, তার সঙ্গে রীতিমতো ইন্টারাকশন হচ্ছে ছবির মধ্যে। যেমন কসবায় যখন ভ্যাকসিনেশনের ঘটনাটা ঘটেছিল, দেবাঙ্গীর সঙ্গে যেটা হচ্ছিল, আমি একটা শুধু লাস্ট সেন্টেন্স বলতে চাই, প্লিজ আমাকে শেষ করতে দাও। এই অসভ্যতাটা প্রত্যেকবার করো না। সুপ্রিয়, আমাকে কথাটা শেষ করতে দাও। আজকে তো শুভেন্দু পয়সা নিচ্ছে হাতে, একদম বিজেপির ইউটিউবে দেখা গেছে। প্লিজ বন্ধ করো। আমি একটা প্রশ্ন করতে চাই স্বর্ণালী, আমি এটা ইউটিউবে এটা না যদি না থাকতো তাহলে প্লিজ শতরূপা, আজকে আমার একটা খুব সিম্পল প্রশ্ন। আমি জানি না, দেবের একটা ভীষণ গোবেচারা গুড বয়, একটা ক্লিন ইমেজ আছে, কিন্তু আমরা যদি, আমি সিনেমা খুব কম দেখি, কিন্তু যেহেতু আমি সিনেমার একটা সংস্থার সঙ্গে ভীষণ মানে সিনিয়র পোস্টে আছি, আমার একটা প্রশ্ন হয় যে ভেঙ্কটেশ ফিল্মস যখন রমরমা তার অবস্থা, এরা প্রত্যেকেই ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে ইনভলভ ছিল, এবং ভেঙ্কটেশ ফিল্মসের যিনি কর্ণধার তিনি একসময় জেলের পেছনে ছিলেন। তাহলে সেই টাকাটা যখন দেব উঠছে, দেবের মাল্টিপ্লেক্সগুলো গ্রামে গ্রামে যেগুলো হচ্ছে, সেই টাকাটা তাহলে কোথাকার? না, সেই প্রশ্ন করা হয়েছে, গরু পাচারের টাকা। আমি যে সিবিআই তরফ থেকে করা হয়েছে, আমরা তদন্তের দিকে নজর রাখবো। এই মুহূর্তে সময় একদম নেই, তদন্তের দিকে নজর রাখবো। প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে ধন্যবাদ। উপেন্দ্রনাথ বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন, এবং একই সঙ্গে শুভজিৎ, সুপ্রিয় এবং শতরূপা। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি। প্রয়াত হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এই মুহূর্তে যে খবর আসছে আমাদের কাছে, প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কিছুক্ষণ আগে টুইট করে জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন, 90 বছর বয়সে প্রয়াত হলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, চলে গেলেন বাঙালিকে ছেড়ে। দীর্ঘদিন অসুস্থ ছিলেন হাসপাতালে। লতা মঙ্গেশকরের পর আরও এক ধাক্কা সঙ্গীত প্রেমীদের কাছে, চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।